ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই ক্ষেত্রে সকলকে জানাই যে সবাইকে গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন বছরটা তোমাদের প্রথম যে 1 জানুয়ারি, ঠিক আছে, আজকে হচ্ছে 4 জানুয়ারি। তো সেই ক্ষেত্রে তোমাদের এই 3 দিন ভালো কাটছে। তো সেই ক্ষেত্রে যেরকম যারা ঘুরতে গেছো, ট্রাভেল করছো এবং জার্নিং করছো, তাদের ক্ষেত্রে অসংখ্য শুভকামনা রইল যে তাদের যেন অন্তিম যাত্রা থেকে শুভযাত্রা পর্যন্ত যেন তাদের সঠিক যায়, ঠিক আছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সাকসেস। ওকে, বেশিক্ষণ ক্লাসটা নেবো না, ঠিক আছে, বেশিক্ষণ বলবো না। এই যে সাকসেস প্লাস গোল, এই সাকসেসের সাথে লাস্টে বলবো সাকসেস কি, গোল কি, এই প্রত্যেকটা ওয়ার্ড থেকে কিন্তু সাকসেস আসছে, ঠিক আছে, বুঝতে পারলে? দেখো, তোমাদের প্রথমে বুঝতে হবে যে কোনো এক্সামের, কম্পিটিটিভ এক্সাম বলো বা সেমিস্টার এক্সাম বলো, ঠিক আছে, ঠিক আছে, সেমিস্টার এক্সামের বলো, তার ক্ষেত্রে তোমাকে 3টে টাইপস বা 3টে ধাপ অলরেডি খাতায় লিখেছি। দেখো, অলরেডি তোমাদের খাতায় লিখেছি, ঠিক আছে, সেই খাতা দেখেই তোমাদের বলা হচ্ছে, ঠিক আছে। একদম মনে করবে না যে দাদা কোথা থেকে দেখে বলছে এইগুলো, ঠিক আছে। বেসিক্যালি খাতায় আমার যে আইডিয়া বা আমার যে নলেজ বা আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের কিন্তু সেগুলোকে বলা হচ্ছে, ঠিক আছে। দেখো, তোমাদের যেটা আছে সেটা সাকসেস ওয়ার্ডটা বিভিন্ন ওয়ার্ড থেকে না আসছে, কিন্তু আমি যে ওয়ার্ডটা তৈরি করেছি সেটা তোমার লাইফে তোমরা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করলে কিন্তু তোমরা নিশ্চয়ই সফলতা পাবে। 5 বছরে সবাই টার্গেট করে যে আমি 5 বছরের মধ্যে আমি টার্গেট করি, কেউ 1 বছরের মধ্যে সফলতা পেয়ে যায়, কেউ 2 বছর লাগে, কেউ 4 বছর লাগে, কেউ 7 বছর লাগে, কেউ 10 বছর লাগে, তারপরে কিন্তু সে সাকসেসের জায়গাটা যে পৌঁছোয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে নো কমিটমেন্ট, কোনো কমিটমেন্ট করবো না, অনলি ফর ইয়োর সাকসেস বিষয়টা জানবো। সাকসেস হচ্ছে যে একটা সিঁড়ি বা একটা ধাপ, যে পদ্ধতির মাধ্যমে আমরা এক স্থান থেকে অন্য স্থান যেতে পারি, ঠিক আছে। দুটো ডাইরেকশান থাকে আমাদের লাইফে, একটা ভিড়, একটা যে গন্তব্য, মানে যে ট্রাভেলের পজিশান, সেই ট্রাভেলের পজিশানটা থাকে রাইট ডাইরেকশান, রং ডাইরেকশান, ঠিক আছে। অনেক ছাত্রছাত্রীরা যারা 18 থেকে 19 বছর, মানে যারা 18 থেকে 19 নয়, 18 থেকে 25, ঠিক আছে, এই বয়সটা যখন পার করে, তার ক্ষেত্রে তার স্কুল লাইফ বলো, মাধ্যমিকের পর তার এইচএস আসে, কেউ কলেজ লাইফে ঢুকে যায়। এখন অনেকগুলো টেকনিক্যাল কোর্স বেরিয়েছে, আইটিআই ডিপ্লোমা, সে ডিপ্লোমা করতে চলে যায়। কেউ মেডিকেল লাইনে পড়বার জন্য এইচএসে সায়েন্স নেয়, কেউ অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য কমার্স নেয়, কেউ আর্টস নেয়, কারণ হচ্ছে কেউ উকিল হতে চায়, কেউ মাস্টার হতে চায় স্কুলে, ঠিক আছে, প্রাইমারি টিচার হতে চায়। তো সেই ক্ষেত্রে ডিএলডি করতে চলে যায়, ডিএলএড করতে চলে যায়, ঠিক আছে। এইগুলি হচ্ছে বেসিক্যালি কনসেপ্ট। 18 থেকে 19 বছরে যেগুলো খেয়াল রাখতে হবে সেইগুলো হচ্ছে, তোমাকে সাকসেস পেতে গেলে প্রথমে কী করতে হবে, যে তোমার যে চরিত্র, যে আকলাক, সেটাকে ঠিকঠাক রাখতে হবে। তোমার কোনো এই সময় কোনো মেয়ের নেশা, অনেক ক্ষেত্রে দেখেছি আজকাল যারা যুবক যুবতী আছে, আমার প্রজন্ম যারা ব্যয় করছো, আমার বয়সী যারা সমবয়সী আছে, যারা পার করে গেছো, আমার থেকে যারা সিনিয়র আছো, তো তাদের ক্ষেত্রে বলবো তারাও সাবধান হও। কেন হচ্ছে এটা কলিযুগ, এখানে মানুষ অনেক পাপ করছে, তারপরে হচ্ছে বিভিন্ন খারাপ ডাইরেকশানে যে আয় করছে, ইনকাম করছে, সেগুলো করা উচিত নয়। ভালো মানুষ হও, সৎ পথে থাকো, ওপরওয়ালা যে আছে ভগবান, তোমাদের ভাষায় আল্লাহ, যাই হোক, তোমাদের কিন্তু একটা নির্দিষ্ট পথ বা নির্দিষ্ট সঠিক ডাইরেকশান তোমাকে নিয়ে যাবে। কারণ হচ্ছে সে দেখছে, সে কিন্তু খেলা খেলছে আমাদের সাথে। প্রত্যেকটা সময় যখন আমরা ধরো আমি ঘুমিয়ে পড়লাম, তুমি ঘুমিয়ে পড়লে, ঠিক আছে, ঘুমিয়ে পড়ার পর আমাদের একটা বিশ্রামের সময়, আমি কিন্তু বিশ্রাম নিচ্ছি না, কারণ দেখো এখন 4টের সময়, ভোর 4টের সময় ভিডিওটা বানাচ্ছি। 18 থেকে
25 বছরের যে ডাইরেকশান বা 18 থেকে 26-27 যাদের বয়স আছে এখন চলছে, তাদের একটাই, কেরিয়ারটাকে ঠিক করো, গোলটাকে ঠিক করো, সাকসেস হও। অটোমেটিক যে নিজের বাবা মা যেই আছে সে কিন্তু তোমার হাতে, তোমার যদি ছেলে হও, যদি আমার ভাই হও, বোন হও, তো সে তার ভালো একটা পাত্র বা ভালো মানুষ তার জীবনে আসবে অটোমেটিক। ভগবানের যদি তোমার ভালো রিলেশান থাকে, ভগবানের সাথে কানেকশান যদি থাকে, তো অটোমেটিকলি তোমার জন্য কোনো না কোনো রাজকুমার বা রাজকুমারী হাজির হয়ে যাবে জীবনে। 18 থেকে 23 বা 25 বছরের মধ্যে তোমাকে সাকসেস হতে হবে। কারণ সাকসেস যদি না হও, তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু 5 বছরের যে তোমার যে সিদ্ধান্ত, তুমি যে বন্ধু বান্ধবের সঙ্গে আজকে তুমি যে চলে যাচ্ছ আড্ডাখানায় পার্টি করতে চলে যাচ্ছ, যখন 25 বছর পার করবে তখন বুঝতে পারবে যে সময় আমার চলে গেছে, আমি সাকসেস পাইনি। তখন তোমাকে কী করতে হবে, ঘরে ঘরে যে বলতে নেই, আশা করছি আমি কেউ এরম পরিস্থিতি আসবে না যদি এখন থেকে ভালো সিদ্ধান্ত নাও। যারা 18 বছর আছো, যারা মাধ্যমিকে পা রাখছো, উচ্চ মাধ্যমিকে পা রাখছো, সেই সমস্ত ভাই বোনেদের ঘরে বলবো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যারা কলেজ লাইফে আছো, ইউনিভার্সিটি লাইফ আছো, কোনো মেয়ের পাল্লায় এখন কোনো মেয়ের পাল্লায় কোনো পাল্লায় পড়বে না। কারণ হচ্ছে তুমি যখন সাকসেস বা সফলতা, তুমি ভালো আয় করতে শুরু করবে, মেয়ে অটোমেটিক তোমার কাছে অ্যাট্রাকটিভ হয়ে যাবে। কারণ হচ্ছে মেয়েরা চায় যে একটা ভালো যে ছেলে আছে, সেই ভালো ছেলেটাকে কীভাবে নষ্ট করে দিতে হবে, নষ্ট করে দেবে। এই যুগে কিন্তু মানুষ তোমাকে ভালো হতে থাকতে দেবে না। এই যুগটা হচ্ছে আমাদের 5টা যুগ পার করে, এই 4টে যুগ করে এই 5 নম্বর যুগ, মানে এইটাই হচ্ছে শেষ যুগ। এই যুগের মধ্যে টিকে থাকতে গেলে নিজেকে সৎ, ধৈর্যবান এবং অপেক্ষা করতে হবে। কারণ হচ্ছে তুমি যখন সাকসেস পেয়ে যাবে, তোমার মা বাবাও খুশি হবে। আর যাকে তুমি করে রেখেছো, বা ধরো তোমার একটা ভালো লেগে গেছে, তাকে করতে মন যাচ্ছে, তো সেই ক্ষেত্রে এখন নয়, তাকেও সময় দাও। আর প্লাস হচ্ছে তোমার সাকসেসের দিকটা কিন্তু সময় দাও। কারণ হচ্ছে তুমি এই বয়সটা পার করছো, মানে এই যত শিখবে, তত দেখবে, তত মানুষকে চিনবে, কে আপন কেউ পর। আবার তোমার এই বয়সের মধ্যে বন্ধু ছাড়া হবে, ভালোবাসা ছাড়া হবে, প্রেমিকা যারা আছো তাদের কিন্তু ব্রেকআপ হবে, অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো নিয়ে আমি বলবো না। বেসিক্যালি 18 থেকে 25-এর মধ্যে আমি বলবো যে তোমাদের কেরিয়ার, মানে পড়াশোনা যে করছো তারা পড়াশোনার দিকে ধ্যান দাও। মেয়ে ছেলের বা ছেলে মেয়ের দিকে আকৃষ্ট হবে না, আর মেয়ে ছেলের দিকে আকৃষ্ট হবে না। এই বয়সের মধ্যে এমন একটা সিচুয়েশান আছে, পরিবারের প্রেশার থাকে, কারোর বাবা ধরো রিক্সা চালায়, টোটো চালায়, তাদের ক্ষেত্রে তাদের পরিবারের যে চাপটা আছে তাদের উপরে নিতে হয়। তখন থেকে তাদের মাথায় কী থাকে, টেনশান বা চাপ সৃষ্টি হয় যে আমাদের পরিবারকে আমরা কীভাবে দেখব। তো সেই ক্ষেত্রে আমি বলবো এখন কিছু করো না, তুমি সাকসেস হয়ে তুমি নিজে থেকে যাকে তোমার ভগবান তোমাকে, যার সাথে প্রত্যেকটা সৃষ্টির আগে একটা কথা আছে, মানিয়ে সৃষ্টির আগে এক এক মানে দুটো পুতুল একসাথে কিন্তু অটোমেটিকলিভাবে কানেক্ট করা আছে। যে আসবে সে এসে তোমার পাশে দাঁড়িয়ে থাকবে, তোমার জন্য অপেক্ষা করবে। আর যে থাকবে না সে চলে যাবে, সে আর লাইফে তোমার লাইফ পয়েন্টেই থাকবে না। সে বুঝে নেবে যে তুমি তার জন্য যোগ্য নয়। আর যে তোমার কাছে থাকবে, তোমাকে ভালোবাসবে, সে তোমার লাইফ পয়েন্টে থাকবে, তোমাকে সবসময় কেয়ার করবে, তোমার কথা ভাববে, তোমাকে সবসময় দেখবে যে মানুষটা কী করছে, মানুষটা কেমন আছে, এরম একজন তোমার জীবনে থাকবে। কেরিয়ারের সাথে সে যদি তোমার সাথে থাকে, তো ভগবানের কাছে একটাই বলবে যে হ্যাঁ, আমার একজন লাইফ পার্টনার যেটা আছে, জীবনসঙ্গী, সেটা ঠিক তুমি করে দিলে। ভগবান ছাড়া কেউ হবে না। ভগবান, আল্লাহ, কি যিশু, যেই বলো, তাদের ঘরে কিন্তু তোমরা সবসময় মানবে। কারণ হচ্ছে ভগবান হচ্ছে তোমার মা বাবাও ভগবান, তোমাদের ঘরে জন্ম দিয়েছে, সেও একজন ভগবান। কিন্তু তোমার ওপরে তোমাকে যে সৃষ্টি করেছে তাকেও কিন্তু মানতে হবে। কারণ হচ্ছে সেই তোমাকে কিন্তু সাকসেসের দিকে কিন্তু তোমাকে নিয়ে যাবে। ঠিক আছে, এই ইয়ারটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? তো এই জন্য বলছি, লাইফটাকে ঠিকঠাক করো, এবং যতটা পরিমাণ আছে বাজে বন্ধুত্ব থেকে, বাজে
নোংরা, নিকৃষ্ট, আমার ওয়ার্ডগুলো খারাপ লাগবে কিন্তু বলতে ইচ্ছা করছে না, কিন্তু ইচ্ছা করছে কারণ হচ্ছে আমরা যে যুগে বাস করছি সেটা হচ্ছে একটা পাপী যুগ, ঠিক আছে। এখানে মানুষ অনেক পাপ করবে, মার্ডার করবে, খুন করবে, সব কিছু করবে, কিন্তু তার মধ্যে ভগবানকেও তারা মানবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সেরকম সাবধান থাকো, সাবধান না থাকলে কিন্তু তোমাদের কিন্তু বেসিক্যালি যেটা আছে, এই 18 থেকে 25 বছরের মধ্যে যদি না সাকসেস হতে না পারো, তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু পরবর্তীকালে যে আফসোস করবে যে আমি কেন সাকসেস হতে পারলাম না, আমি আনসাকসেসফুল, আমি সফলতা পেলাম না কেন, আমি সফলতার ট্রফিটা মাথা থেকে আসলো না কেন, ঠিক আছে। এই 18 থেকে 25 বছরে তোমার বন্ধু, তোমার সম্পর্ক, তোমার বাড়ির পরিবারের সম্পর্ক, তোমাকে সব ছিন্ন বিচ্ছিন্ন করে তোমার এই ডাইরেকশানে, তোমার গোলের ডাইরেকশানে দৌড়তে থাকতে হবে, যতক্ষণ না তোমার কাছে ভালো গাড়ি, ভালো ভালো বাড়ি, ভালো সব কিছু আসছে, কোনো মেয়ের বাবাও তোমাকে কিন্তু তার মেয়েকে দেবে না, কারণ হচ্ছে সেও চাইবে যে তুমি সাকসেস হও, সাকসেস হয়ে কিন্তু তুমি তার পাশে দাঁড়াও, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সেই রকম কিন্তু তোমাকে মাথার রাখতে হবে। দেখো আমি যেটা লিখেছি সাকসেস কথাটা যেটা আছে, ঠিক আছে। তারপরে আমি তোমাদের ঘরে বলবো স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্ক, আর হচ্ছে সফট ওয়ার্ক, ঠিক আছে। 3 ধরনের ওয়ার্ক করলে তুমি কিন্তু জীবনে সাকসেস পেতে পারো, ঠিক আছে। দেখো সাকসেস কথাটার ফুল ফর্ম, ঠিক আছে। সাকসেস কথাটার ফুল ফর্ম হচ্ছে, দেখো এস ফর হচ্ছে সেট ইওর গোল, ঠিক আছে। তুমি ধরো এখন কলেজ লাইফে পড়াশোনা করছো, ডিপ্লোমা, তো তোমার কি নেক্সট টার্গেট আছে, যে কোনো ছাত্রছাত্রীর ধরো আমি 80-র মধ্যে, ঠিক আছে, 80-র মধ্যে ডিপ্লোমা পাস করে কি করবে, জব। আর এর মধ্যে যারা 20% ছাত্রছাত্রী থাকবে তারা জবের সাথে কি করবে, এটাকে আমি ডিভাইড করে নিচ্ছি, 10% হচ্ছে রেগুলার হিসাবে বিটেক করবে, আর আবার 10% তারা কি করবে, তারা জবের সাথে ওদের মানে তাদের বিটেকটা কমপ্লিট করবে 3 বছর, ঠিক আছে। যেরকম, কিন্তু তার যে এটা আছে, সে বিটেক করবে, সে একটা টার্গেট ফিক্সড করে রেখেছে, তার গোলকে ফিক্সড করেছে যে আমাকে জবের সাথে বিটেকটা করে কমপ্লিট করতে হবে, ফের আমি আরও এক্সপিরিয়েন্স নেবো ইন্ডাস্ট্রিয়ালে নেওয়ার পর আমি এমটেক করবো, মাস্টার করবো, তারপর পিএইচডি আছে, তো সেই ক্ষেত্রে পিএইচডি করবো। পিএইচডি নর্মালি রিসার্চের মধ্যে পড়ছে, ঠিক আছে। সেইগুলো ডক্টরে যারা করে থাকে তারা প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট, প্রত্যেকটা মেটেরিয়াল, প্রত্যেকটা সেটাকে চার্ট ভিউ বা ফ্লো চার্টের মাধ্যমে দেখে, ঠিক আছে। এবার হচ্ছে দেখো সাকসেস, এস ইউ ই ডবল এস, সাকসেস। ইউ ফর হচ্ছে ইউনিফর্ম টু হার্ড ওয়ার্ক, ঠিক আছে, ইউনিফর্মলি টু হার্ড ওয়ার্ক, মানে তোমাকে সরাসরিভাবে ধীরে ধীরে তোমার যে পরিশ্রমটা, মানে তুমি যে ধরো বিটেকে কটা সেমিস্টার থাকে, ডিপ্লোমায় 6টা থাকে, আর যারা 12 পাস করে যাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকে, যারা 4 বছরে করে তারা 8টা সেমিস্টার কমপ্লিট করে, আর তুমি যেটা 3 বছরে করবে সেটা হচ্ছে 6টা সেমিস্টার। তুমি ডিপ্লোমায় যেমন 6টা সেমিস্টার ছিল, বিটেকেও কিন্তু তোমার 6টা সেমিস্টার থাকবে। তোমার প্রত্যেকটা সেমিস্টার কী থাকবে, প্রত্যেকটা সেমিস্টারে তোমাকে পুরোপুরি ঘাপটি করে খেতে হবে, প্রত্যেকটা সেমিস্টার কি ইউনিফর্মলিভাবে তুমি প্রত্যেকটা সময় হার্ডওয়ার্ক করবে, কেউ 8 ঘন্টা করে, কেউ 10 ঘন্টা করে, কেউ 12 ঘন্টা করে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমার ইউনিফর্মলি তুমি কেমন হার্ডওয়ার্ক করবে সেটার উপরে ভিত্তি করে, ঠিক আছে। ওয়ার্কের টাইপ আছে, ঠিক আছে। ওয়ার্কের টাইপ আমাদের স্টুডেন্টের যে ওয়ার্ক থাকে তা সেটা 3টে টাইপ, একটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক, একটা হচ্ছে সফট ওয়ার্ক, একটা হচ্ছে হার্ড ওয়ার্ক, ঠিক আছে। এবার হচ্ছে এফোর্ট অফ দ্য বডি, ই ফর মানে ইউ বলে দিলাম, এবার হচ্ছে এফোর্ট অফ দ্য বডি অর এনার্জি, মানে আমি আমার যে বডি বা আমার যে এফোর্ট অফ দ্য বডি, যেমন এন্ড, যে এন্ড শব্দটা আসছে, এই যে এন্ড কথাটা আসছে, এন্ড কথাটা আসছে কি, এন্ড হচ্ছে
এফোর্ট নেভার ডাই, এফোর্ট নেভার ডাই। তো মুসলমানদের মানে মুসলিমদের যে কোরআন শরীফ আছে, কোরআনের যে পাতা বা অধ্যায় সেটা কিন্তু শেষ হয় না। মানে তারা যে নামাজটা পড়ে, ঠিক আছে, নামাজ যে পড়ে, নামাজের যে কনসেপ্টটা থাকে সেই কনসেপ্টটা কীভাবে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এফোর্ট নেভার ডাই, ঠিক আছে, কি এফোর্ট মানে সে নামাজের প্রতি ফল পাচ্ছে, নেভার মানে সে হাল ছাড়ছে না, মানে সেই নামাজের প্রতি হাল ছাড়ছে না, ডাই মানে মৃত্যু পর্যন্ত সে সেই নামাজটা, যেমন মন্দিরে গেলে কী হবে, ঠাকুরের কাছে বা এর কাছে মানে বিভিন্ন দেবদেবীর কাছে যে কী করা হয়, মানে পুজো করা হয়, সেটা কি মৃত্যু পর্যন্তই সেই জিনিসটাকে মানে চলে আসছে বা চলতে থাকবে, ঠিক আছে। এই যে এড, এফোর্ট অফ দ্য বডি অর এনার্জি, মানে তুমি তোমার বডির মধ্যে যে এফোর্টটা পাচ্ছ, মানে তুমি যে হার্ডওয়ার্ক করছো, তুমি যে জব করছো, ধরো ফর এক্সাম্পল একটা জব করছো, ঠিক আছে, তুমি 8 ঘন্টা ডিউটি করো, আবার পড়াশোনা করো, ঠিক আছে, সেই তোমার বডির মধ্যে কি হচ্ছে, এফোর্ট, মানে তুমি সেই ফল পাচ্ছ, ঠিক আছে, সেই রকম এনার্জি। তারপর হচ্ছে এস, স্টার্ট টু নেভার গিভ এনার্জি, ঠিক আছে, স্টার্ট টু নেভার গিভ আপ, নেভার গিভ আপ মানে তুমি কখনো সেই জিনিসের উপরে হাল ছাড়বে না যে জিনিসটা তুমি করছো, ঠিক আছে। ধরো তুমি একটা ইন্ডাস্ট্রিজ জবের সাথে তুমি হায়ার স্টাডি করছো, বিটেক করছো, তো সেই ক্ষেত্রে তোমার টার্গেটটা একটা তোমাকে ক্যালকুলেট রাখতে হবে যে আমাকে 5টা সেমিস্টার, এই 6টা সেমিস্টার ক্লিয়ারলিভাবে পড়তে হবে, এবং তার সাথে আমাকে আমার জবের যে জব, তো তোমাকে মেনলি ক ঘন্টা হয়, 8 ঘন্টা হয়। নাইট শিফট যদি থাকে, কোনো ইন্ডাস্ট্রি বা কোনো ফ্যাক্টরি কী করে, কারখানা তোমাকে সকালবেলায় ডিউটি করিয়ে নেয়, আবার কোনো ফ্যাক্টরি আছে সকাল বা দিন, যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, মহেন্দ্রা, ঠিক আছে, যেমন আরও বেসিক্যালি যে কোম্পানিগুলো আছে, বিসলার কোম্পানি, ডাবর, ঠিক আছে, এই সমস্ত, তারপর হচ্ছে কোলগেট, তারপরে হচ্ছে কোকাকোলা, ঠিক আছে, এই সমস্ত যে কোম্পানিগুলো আছে, এরা দিনের বেলায় শিফটে ডিউটি করায়, 8 ঘন্টা তোমাকে করতে হবে। তারপরে হচ্ছে আরও সমস্ত ওয়্যার হাউসের যে সমস্ত কাজকর্ম থাকে, তো সেই ক্ষেত্রে তোমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে কি বলতে গেলে, হ্যাঁ, নেভার গিভ আপ, মানে কোনো জিনিসে হাল ছেড়ো না। হাল ছাড়লে কি হবে, হেরে গেলে, মানে হাল ছাড়া মানে কি তুমি হেরে গেলে। নেভার গিভ আপ মানে নাথিং টু ইম্পসিবল, স্টার্ট টু নাথিং টু ইম্পসিবল, তোমার কোনো কিছুই অসম্ভব নয়, সব কিছুই সম্ভব, সব কিছুই সম্ভব। একটা রোবট তৈরি করছে যে, বা একটা গাড়ি যে তৈরি করছে, সে মানে সে মানে জিনিসটা তৈরি করার আগে সে পুরো প্রসেসটা বা প্রসিডিওরটা সে করে নিচ্ছে, তো ঠিক আছে, কিন্তু সে কিন্তু হাল ছাড়ছে না। যে আমাদের যে এখন বর্তমানে যে সরকার মোদি, ঠিক আছে, সে কিন্তু দেশকে চালাচ্ছে, সেও আবার 2029-এ বলছে আমি হাল ছাড়বো না, আমি সরকার হব ফের। তো সেই ক্ষেত্রে আবার ওয়েস্ট বেঙ্গলে আমাদের 2024-এ এই 2026-এ এই যে ওয়েস্ট বেঙ্গলের যে ভোটটা আছে, আমাদের বিধানসভার ভোট, ঠিক আছে, সেই বিধানসভার ভোটে মানে যে মুখ্যমন্ত্রী হবে, এখন এখন বর্তমানে যে মুখ্যমন্ত্রী আছে সে মমতা বন্দ্যোপাধ্যায়, পরে যদি নতুন সরকার আসে, তো সেই ক্ষেত্রে ধরো কেউ বিজেপির কেউ আসলো, তো সেই ক্ষেত্রে বিজেপিও এই দিকটা হাল ছাড়ছে না, আবার মমতা বন্দ্যোপাধ্যায় হাল ছাড়ছে না, মানে এবং হচ্ছে তোমাদের রাহুল গান্ধীও হার ছাড়ছে, রাহুল গান্ধীর যে পার্টির যে আছে, যে কোনো যে লড়ছে ওয়েস্ট বেঙ্গলে, সেও হারছে না, সিপিএমও হাল ছাড়ছে না, যে কোনো একজন বসবে সিটটাই মুখ্যমন্ত্রীর। তো সেই ক্ষেত্রে বলছি স্টার্ট টু নেভার গিভ আপ, আমার যে কনসেপ্টের মধ্যে পড়ে সেটা আমি বললাম, ঠিক আছে। এবার হচ্ছে সেম অফ দ্য টাইম, মানে একই সময়ে তুমি সেই জিনিসটাকে করে বসেছো, ঠিক আছে, তুমি ডিপ্লোমা করেছো, আইটিআই করেছো, ডিপ্লোমা করেছো, বিটেক করেছো, এমটেক করেছো, পিএইচডি করেছো, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে, তারপরে আছে মাস্টার অফ পিএইচডি আছে, ঠিক আছে, আরও দূর যদি তোমার যাও, তো সেই ক্ষেত্রে তুমি যে পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরেট যারা করে তাদেরও আছে, ঠিক আছে, ডক্টরেরও ভাগ আছে। এবার আমাদের বেসিক কনসেপ্ট হচ্ছে ওয়ার্ক, ঠিক আছে, ঠিক আছে, দেখো
দাঁড়া, স্টাডি ওয়ার্ক, এটা তোমরা তোমাদের জীবনে অ্যাপ্লাই করবে। কারণ হচ্ছে দেখো, তোমাকে আমি ক্যালকুলেশান দিয়ে দিলাম, তোমাকে গণিতের সমীকরণ কিভাবে বানাতে হয় সেটাও আমি শিখিয়ে দিলাম, এবং তোমাকে আমি যে প্রসিডিওরটা বলে দিলাম সেটাও তোমাকে বলে দিলাম, কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তুমি ফ্যাক্টরিতে কাজ করছো, তুমি কিভাবে কনসেপ্টটাকে ধরে রাখবে, কিভাবে ফ্যাক্টরিতে কাজ করবে, সেগুলো তো আমি যে বলে আসবো না, তোমাকেই করতে হবে, ঠিক আছে? সেইভাবে ক্যালকুলেট করবে। এবার হচ্ছে দেখো, স্টাডি ওয়ার্ক মানে পড়াশোনার যে কাজ, মানে ডিউটি, পড়াশোনার একটা ডিউটি কর্তব্য আছে, ঠিক আছে? সেটা কি? ওয়ার্ক বলতে আমরা কি বুঝি? পড়াশোনার কাজটা কি? পড়াশোনার কাজটা হচ্ছে যে তোমাকে একটা ডেলি রুটিন বা ফ্লো চার্ট বা চার্ট পয়েন্ট, সেটাকে কিন্তু তোমাকে বানাতে হবে। যে আমাকে ধরো তোমার 5টা সাবজেক্ট আছে ডিপ্লোমায়, ঠিক আছে? 5টা সাবজেক্টের মধ্যে তোমাকে বেসিক্যালি 5টা সাবজেক্ট, মানে তুমি ধরো একটা সাবজেক্টকে তুমি আলাদাভাবে 1 ঘন্টার জন্য ছেড়ে দিলে। ধরো দিনের বেলায় তুমি 6 ঘন্টা পড়ছো, ঠিক আছে? তার মধ্যে 3 ঘন্টা তুমি কী করছো? 3 ঘন্টা তোমার 4 ঘন্টা, মানে তুমি 6 ঘন্টা পড়াশোনা করছো, 3 ঘন্টা তুমি 5টা সাবজেক্টের মধ্যে 3টে সাবজেক্টে দিলে, আর 3 ঘন্টা তুমি একটা সাবজেক্টে দিলে, বা নোট লিখলে 1 ঘন্টা একটা সাবজেক্ট করে তুমি সে রিভিশান দিলে, সেই সাবজেক্টগুলো টোটাল সাবজেক্টগুলোকে রিভিশান দিলে, তো সেইটা, ঠিক আছে? সেটাকে পড়াশোনার কাজ বলে, ঠিক আছে? এবার হচ্ছে দেখো, তোমাদের ওয়ার্ক হচ্ছে 3টে: হার্ড ওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক, আর একটা হচ্ছে তোমাদের সফট ওয়ার্ক। এই যে হার্ড ওয়ার্ক মানে যেটাকে আমরা বলে থাকি বাংলায় পরিশ্রম, ঠিক আছে? তো হার্ড ওয়ার্ক মানে ধরো একটা আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, 1 গ্রামে একজন দুধ দিত, ঠিক আছে? দুধ দিত, সে যে মানে পার ডে যে দুধটা তৈরি করতো, সে মানে তার পরিশ্রম অনুযায়ী যে গরু ছিল বা যে গরু বলো, সেই গরুর দুধটা সে বার করে গ্রামে গ্রামে দিত, ঠিক আছে? কিন্তু সে বছরের শেষে যে আয় করতো, সেটা দেখো 15 থেকে সামথিং, ধরো 30 থেকে 50,000 টাকা সে ওই মানে বেচা করে গ্রামে গ্রামে যে আয় করতো, ঠিক আছে? সেটা কিন্তু তার ব্যাংকে সে রাখতো। তাহলে সে কী করছে? মাসের মধ্যেও হার্ড ওয়ার্ক করছে, বছরের শেষেও হার্ড ওয়ার্ক করছে, তারপরে দিনেও হার্ড ওয়ার্ক করছে, ঠিক আছে? পরিশ্রমটা মেন, ঠিক আছে? হার্ড ওয়ার্কটা মেন। তারপর হচ্ছে সফট ওয়ার্ক, মানে সে সফট মানে কি? সফট মানে হচ্ছে নরম, কিন্তু এখানে সফট মানে হচ্ছে নরম নয়, সফট ওয়ার্ক মানে হচ্ছে হালকা নির্ভরশীল। মানে তুমি কোনো কাজ ধরো যেটা 6 ঘন্টার আছে, সেটা 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেললে, ঠিক আছে? 6টা সাবজেক্টকে তুমি 2.5 ঘন্টার মধ্যে পড়ে ফেললে। তো সেই ক্ষেত্রে তুমি সেই কনসেপ্টটা তোমার মধ্যে তোমার যদি মেন্টাল থট যেটা আছে সেটা যদি ঠিকঠাক থাকে, সেটা স্মার্ট ওয়ার্ক যেটা আছে বেসিক্যালি যে একটা স্পেসিফিক টাইমকে পরিমাপ করে যে আর্ট তৈরি বা কলা তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। আরেকবার বলছি, যে পদ্ধতির দ্বারা একটা স্পেসিফিক মানে স্বাভাবিক পরিমাপকে একটা আর্ট হিসাবে বা কলা হিসাবে বা ড্রয়িং হিসাবে ধরা হয়, সেটাকে বলে স্মার্ট ওয়ার্ক। কেমন? স্পেসিফিক মানে কি? একটা স্বাভাবিক সময়, এই স্পেসিফিক মানে স্বাভাবিক, আর মেজারমেন্ট মানে কি? পরিমাপ, ঠিক আছে? পরিমাপ বা মাপকাঠি, ঠিক আছে? স্বাভাবিক যে মাপকাঠি মানে সময় ধরতে পারো, সে টাইম ধরতে পারো, ইয়ার ধরতে পারো, ঠিক আছে? আর্ট মানে কি? কলা মানে যে কলা আমরা খাই না, কলা মানে হচ্ছে ধারাবাহিকভাবে যে জিনিসটাকে তৈরি করছে, যে আর্টটা তৈরি করা হচ্ছে, সেটাই হচ্ছে স্মার্ট ওয়ার্ক, ঠিক আছে? বেসিক্যালি তোমরা বুঝতে পারলে, তোমরা স্মার্ট ওয়ার্ক করতে পারো এবং সফট ওয়ার্কও করতে পারো এবং হার্ড ওয়ার্ক করতে পারো, ঠিক আছে? এইটাই ছিল আজকের কনসেপ্ট। আশা করছি তোমাদের যদি এর মধ্যে কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।